সালামু আলাইকুম, ওয়েলকাম টু টিউজডেজ উইথ ডক্টর টি। আজকে হচ্ছে গিয়ে পার্ট টু। গত গত সপ্তাহে যারা আমার পার্ট ওয়ানটা দেখেছেন, স্পেসিফিক্যালি যারা বাংলাদেশে থাকেন, তাদের জন্য আমি একটা ইভেন্ট করতে যাচ্ছি। সো সেই ইভেন্টের উপর বেস করে আমি আজকে আরেকটু কথাবার্তা বলবো। স্পেসিফিক্যালি সেটা ছাড়াও আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, আপনার অটিস্টিক বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে পাঁচটা পিলারের অনেক প্রয়োজন হয়ে থাকে এবং যেগুলো ছাড়া অ্যাকচুয়ালি আপনি কোনো অ্যাঙ্গেলেই বাচ্চার ইমপ্রুভমেন্ট, স্পেসিফিক ভায়াবল নোটিসেবল ইমপ্রুভমেন্ট পাবেন না, সেগুলো সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে হাতে কলমে লিটারালি শিখাবো। ওকে, সো আর ইউ গাইজ রেডি? লেটস জাম্প স্ট্রেট ইনটু ইট। সো পাঁচটা পিলার, যারা আমার আজকে ফার্স্ট দেখতেছেন আমাকে, অথবা যারা আগের থেকেই আমাকে ফলো করে থাকেন, আমার এই ফুল প্রোটোকলটাকে আমরা বলি 5 pillars to autism success। এই যা 5 pillars to autism success। সো পাঁচটা পিলার কি কি? প্রথমত হচ্ছে গিয়ে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, অটিজম রিকভারির জন্য আপনাকে পাঁচটা পিলারের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথম পিলারটা হচ্ছেন আপনি নিজে, আপনার মাইন্ডসেট, আপনার ইমোশনাল স্টেবিলিটি, আপনি কতটুকু মাথা ঠান্ডা রেখে মন মন শান্ত রেখে আপনি কতটুকু ভাবে ফোকাসড ওয়েতে কাজ করতে পারেন। এই পুরো প্রসেসটাকে আমি পিলার ওয়ান হিসাবে বলি, যেটাকে আমরা মাইন্ডসেট বলি। পিলার ওয়ানের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়া মাদের ক্ষেত্রে তাদের ইমোশনাল স্টেবিলিটি, শুধুমাত্র কিন্তু কথা বলে, একজনের সাথে কথা শেয়ার করলে, প্রবলেম শেয়ার করলেই কিন্তু তার মানসিক স্টেবিলিটি কমপ্লিট হয় না। মানসিক স্টেবিলিটি কমপ্লিট হওয়ার জন্য আপনাকে আগে জানতে হবে আপনার ব্রেন কিভাবে কাজ করে, আপনার মন কিভাবে কাজ করে, আপনি কিভাবে ডিসিশন নেন, কোন ধরনের ঘটনা আপনার সাথে ঘটলে আপনি অস্থির হন, বিচলিত হন, এবং কোন ধরনের সিচুয়েশনের সাথে আপনি খাপ খাওয়াইতে পারেন না। সো আগে আপনাকে নিজেকে জানতে হবে, আপনার নিজের বডি, আপনার নিজের মন, আপনার নিজের মেন্টালিটি, সাইকোলজি কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। এবং সেটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে গিয়ে এনডি ট্রমা সাইকেল। এটা হচ্ছে আমার কাইন্ডা আবিষ্কার করা অ্যানাদার পার্ট অফ দ্য প্রোটোকল। সো ট্রমা সাইকেলটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা হিউম্যান বিং বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ট্রমার মধ্যে দিয়ে যায়, এবং সেই ট্রমার যেই এক্সপিরিয়েন্সটা, সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে শরীরে মনে বসে যায়। এবং সেই ট্রমার রিয়াকশনের উপর বেস করে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি বা অবিশ্বাস করি। আমরা আমাদের যে ডিসিশন মেকিং পাওয়ারটা, আমি আজকে আমার বাচ্চাকে ভাত দিব নাকি আমি আমার বাচ্চাকে পিৎজা দিব, আমি আমার বাচ্চার থেরাপির জন্য বা আমার বাচ্চার ইমপ্রুভমেন্টের জন্য আমি এতটুকু ইনভেস্টমেন্ট করব নাকি আমি অ্যাসেট বিল্ডিং এর দিকে যাব। So, আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে আপনার সংসার চালানো, ক্যারিয়ার দেখা, সবকিছু নিয়ে আপনি আপনাকে কিভাবে পরিচালনা করেন, এই পুরা জিনিসটা মাইন্ডসেটের মধ্যে পড়ে। ঠিক আছে? সো যখন আমরা আপনাকে হিল করতে পারবো, যখন আমি আপনাকে আপনার ট্রমা গুলার থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারবো, আপনি যে মনের ভিতরে একটা যে সুপার ডিপ্রেসড সিচুয়েশনের মধ্যে সব সময় থাকেন, সেই ডিপ্রেশন থেকে যখন আমি আপনাকে উঠায় নিয়ে আসতে পারবো, তখন আপনার ট্রমা হিলিং হবে। এবং যখন আপনার ট্রমা হিল হবে, তখন আপনি একজন বেটার মা হিসাবে আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি কাজে দিতে পারবেন। আপনাকে নিজেকে উৎসর্গ করা হোক বা নিজেকে নিজেকে স্টেবল রেখে দেওয়া হোক। কারণ আমি যেটা বিশ্বাস করি না এবং যেটা আমি শিখাই না, সেটা হচ্ছে গিয়ে আপনি মা মানে আপনাকে সব ছাল ছাড়তে হবে, মানে সবকিছু আপনার উপরে যাবে। আমি এটা শিখি না, আমি এটা শিখাই না, আমি এটা বিশ্বাসও করি না। হোয়াট আই বিলিভ, যেমন ধরেন আমি বিশ্বাস করি আগে আপনাকে আগে ফুলফিল হইতে হবে, আপনার কাপটাকে আগে ফিল করতে হবে, তারপরে আপনার ভিতরে পানি থাকলে আপনি ঢেলে আপনার বাচ্চাকে দিতে পারবেন। এই যে আজকে 5, 6, 10, 2, হোয়াট এভার এজ আপনার বাচ্চার এজ যাই হোক না কেন, এই যে আজকে এতগুলা মাস বছর ধরে আপনি যে একটা বাচ্চাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছেন, প্রচন্ড মানসিক, লিটারালি মেন্টাল টর্চারের ভিতর দিয়ে আপনি প্রতিদিন যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মন মানসিকতাকে অলরেডি অনেক পিছিয়ে দিছে। ইউ আর নট অ্যাকচুয়ালি স্টেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড আ লট অফ দ্য থিংস দ্যাট নিডস টু বি আন্ডারস্টুড। আপনার যখন আপনার নিজের ব্রেন থেকে, আপনার নিজের মাইন্ড থেকে যখন আমি ওই কুয়াশাগুলো সরাই ফেলতে পারবো, তখনই কিন্তু আপনি বাকি প্রোটোকলের বাকি যে 4টা পিলার আপনি তখন ফলো করতে পারবেন। ঠিক আছে? দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। আমাদের প্রোটোকলটা সার্বজনীনভাবে ইউজ করা যায়। আমি আমার প্রোটোকলটা আলহামদুলিল্লাহ ইউরোপ বলেন, এশিয়া বলেন, নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়ার দিকে বলেন, নিউজিল্যান্ডের স্টুডেন্টও আছে আমাদের,
বিভিন্ন জাত, গোত্র, ধর্ম, অনেক অ্যাঙ্গেলে আমি এটাকে টেস্ট করে দেখছি। এবং যেটা কমন, প্রত্যেকটা সাকসেস স্টোরির পিছনে যে কমন পার্টটা, সেটা হচ্ছে গিয়ে মার মাইন্ডসেট। সো যেই মাটা যত বেশি তার ট্রমা হিল করতে পেরেছেন, যত বেশি তার মন মানসিকতাকে স্ট্রং এবং পজিটিভ করতে পেরেছেন, সেই মার দ্বারাই তার সন্তানের সর্বাত্মক রিকভারি সম্ভব হয়েছে। ঠিক আছে? সো ওটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পিলার। সেকেন্ড পিলারটা হচ্ছে গিয়ে ডায়েট। ডায়েট বলতে আমরা যেটা বুঝাই মোস্টলি, এখন আমি যখন 6 বছর আগে ফার্স্ট এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করি, তখন সবাই হাসাহাসি করেছে আমার উপরে, উল্টাপাল্টা কথাবার্তা অনেক কিছু আমি শুনলাম। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি থেরাপিস্টরা বলেন, ডক্টররা বলেন, সবাই কিন্তু একই কথাই বলতেছে যে বাচ্চাকে চিনি দেওয়া যাবে না, বাচ্চাকে সুগার দেওয়া যাবে না, বাইরের খাবার দেওয়া যাবে না, প্যাকেজজাত খাবার অ্যাভয়েড করতে বলা হয়। কোক, ফ্যান্টা, বিস্কিট, কুকিজ, নুডলস, এই ধরনের যেসব জিনিস খেয়ে আমরা অভ্যস্ত, সেগুলো খাওয়া যাবে না। গ্লুটেন বা আটা, ময়দা, সুজি, এ ধরনের মানে হুইট থেকে, গম থেকে বানানো কোনো খাবারই বাচ্চাকে দেওয়া যাবে না। এটা হচ্ছে গিয়ে গ্লুটেন ফ্রি স্টেজ। আমি যে স্পেসিফিক ডায়েটটা শিখাই, এটা হচ্ছে তার থেকে এক ধাপ আগায়, বেটার। আপনি যখন একটা প্রবলেম সলভ করার জন্য, ওকে আমি এক্সাম্পলটা আবার দেখাই। সাপোজ আপনার এমন পিপাসা লাগছে যে আপনার এই পুরা পানির বোতলটা দরকার, কিন্তু আমি আপনাকে এতটুকু পানি দিচ্ছি প্রতিবার, আপনাকে তৃষ্ণা পুরোপুরি মিটবে? মিটবে না। সিমিলারলি আপনার বাচ্চার ডায়েটটা যত ডিপ হওয়া উচিত, আপনি যদি তত ডিপ না করেন, আপনি সেই লেভেলের রেজাল্ট পাবেন না। এবং সেই লেভেলের রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে গ্রেইন ফ্রি হইতে হবে। এবং এই যখন আমি এই কথাটা বলি, তখন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আমার প্রোগ্রামের মধ্যে, এই যে সামনে আপকামিং যে আমি ইনকামিং লাইভ ইভেন্টটা করব, সেখানে আমি হাতে কলমে শিখাবো কোন কোন খাবার আপনি আসলে গ্রেইন ফ্রিতে খাওয়াইতে পারেন, এবং কিভাবে আসলে আপনাকে সবকিছু স্যাক্রিফাইস করতে হবে না। গ্রেইন ফ্রিতে থেকে ভাত, রুটি এগুলো অফ করেও আপনি অনেক মজাদার খাবার বানাতে পারবেন। ফুল ফ্যামিলি আপনি শেয়ার করতে পারবেন, বাচ্চাকে খাওয়াইতে পারবেন। এবং এখন পর্যন্ত এমন হয় নাই যে কোনো প্যারেন্ট 100, তারা নিজেরা মানে প্যারেন্টরা নিজেরা 100% গ্রেইন ফ্রি হয়ে গেছে। তারা যেটা করে, আমি যেটা শিখাই, সেটা হচ্ছে কি, আপনার বাচ্চা একটা সার্টেন টাইমে, তার সামনে আপনি ওই জিনিসগুলো খাবেন না যে যে জিনিসগুলো আপনার বাচ্চা অলরেডি খাচ্ছে, যেগুলো আমরা অফ করে দিতে চাচ্ছি। ওকে? তারপরে আপনার বাচ্চা যখন নতুন ডায়েটে অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি খুব ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তখন আপনি ওর সামনে বসে বসে ভাত খেলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে ভাত খেতে চাবে না। দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। ওকে? সো গ্রেইন ফ্রি কিভাবে হবেন, পিকি ইটার যদি হয়ে থাকে, তার সাথে আপনি কিভাবে কাজ করবেন, তাকে কিভাবে আপনি পিকিনেস কমাবেন, এই সবগুলো জিনিস আপনাদেরকে আমি ইন পার্সন ইভেন্টে ইনশাল্লাহ হাতে কলমে শিখাবো। স্পেসিফিক্যালি আপনার বাচ্চার প্রবলেম আমরা সলভ করবো ইনশাল্লাহ। আপনাকে জানাবো কেন আপনার বাচ্চা সার্টেন কাজগুলো করতে পারতেছে না, খেতে পারতেছে না, এটা খায় তো সেটা খায় না, আজকে এটা খাচ্ছে কালকে ভুলে যাচ্ছে। এই ধরনের যে খাবার রিলেটেড প্রবলেম গুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাকে সলভ করে দিব বা আপনাকে শিখাবো। সো ইন শর্ট, যেটা আমি আপনাকে এখন বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে গ্রেইন ফ্রি ডায়েট মিন্স আপনি কোনো শস্য দানা আপনার বাচ্চাকে দিতে পারবেন না। আর শস্য মানে কিন্তু ডাল না। ওকে? ডাল হচ্ছে লেগিউম, পালসাস, লেগিউমের মধ্যে পড়ে। আপনি বাচ্চাকে মশারির ডাল ছাড়া, মসুর ডাল ছাড়া বাকি সব ধরনের ডাল, বিনস, এগুলো সবই খাওয়াতে পারবেন। শুধুমাত্র আমি বলি যেটা, সেটা হচ্ছে গিয়ে আটা জাতীয় জিনিস, হুইট দিয়ে বানানো, গম দিয়ে বানানো জিনিস আমরা অফ করতে বলি। ইভেন ভাতও অফ করতে বলি। অনেকে জিজ্ঞেস করেন, আপু কাউনের চাউল কি দেওয়া যাবে? না। তার কারণ হচ্ছে গিয়ে কাউনের চাল কিন্তু স্টিল চাল। এবং চালের সমস্যাটা হচ্ছে গিয়ে, ভাত যদিও গ্লুটেন ফ্রি, ভাতের সমস্যাটা হচ্ছে গিয়ে ভাত কিন্তু একটা, এখন এখন যারা ডায়াবেটিস নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছেন, অনেকের ডায়াবেটিস হচ্ছে, আমার হাজবেন্ডেরও ডায়াবেটিস ধরা পড়েছে এখানে বাংলাদেশে আসার পরে আমরা জানতে পারলাম। ডায়াবেটিস এর ক্ষেত্রে যেটা আমরা দেখি, ইভেন ভাত খাওয়ার পরে অনেক অশান্তি ফিল হয়। কেন? বিকজ ভাতও কিন্তু সুগার, ভাতও সুগার। আপনি যখন ভাত খাচ্ছেন বা আপনার বাচ্চা যখন ভাত খাচ্ছে, তখন তার শরীরে এই এই ভাতটা কিন্তু ভেঙে আলটিমেটলি সুগার হয়ে যাচ্ছে। এবং চিনিটা তখন ব্লাড সুগারে গিয়ে, ব্লাডের মধ্যে স্ট্রিমের মধ্যে গিয়ে সে ইনসুলিনকে স্পাইক করছে। যখনই ইনসুলিন স্পাইক হয়, আপনার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটিও বাড়ে। ওকে? এবং সেটা ছাড়া, সাপোজ আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ না, কিন্তু
যখন ইনসুলিন স্পাইক হয় ভাত খাওয়ার পরে, ইনসুলিন শরীর থেকে নিঃসরণ হচ্ছে, ইনসুলিনের সাথে সাথে ইনসুলিন যখন বাড়ে তখন বডিতে কর্টিসল বলে আরেকটা হরমোন আছে, সেই হরমোনটা রিলিজ হয়, নিঃসরণ হয়। এবং কর্টিসল আমরা যারা ছোটখাটো আম, ভাবে জানি, কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন। কর্টিসল যখন শরীরে প্রবাহিত হয় হাই অ্যামাউন্টে, যতটুকু নর্মাল থাকার না তার থেকে বেশি যখন প্রবাহিত হয়, তখন কিন্তু বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, অ্যাংজাইটি, মেল্টডাউন, কান্নাকাটি করা, মাথা মাথা বাড়ি দেওয়া, এই ধরনের প্রবলেমগুলা, বিহেভিয়ারাল প্রবলেমগুলা কিন্তু সেখান থেকেই স্টার্ট হয়। সো আপনাকে আপনার বাচ্চার বিহেভিয়ার যদি আপনি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বানাতে চান, তাহলে আপনাকে ভাত ডেফিনেটলি মানা করে দিতে হবে। ওকে, আর যদি ইনডেপথ শিখতে চান কিভাবে এই কাজগুলো করবেন, কিভাবে ফুল 5 প্রোটোকল আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে লাইভ ইভেন্টটাতে অবশ্যই আসা উচিত আপনার। লাইভ ইভেন্টের ডেসক্রিপশন এবং ইনফরমেশন, কিভাবে আপনি রেজিস্টার করবেন, সবকিছু আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, একটু খুঁজে নেবেন কাইন্ডলি। আম, এবং আমি স্ক্রিনের মধ্যে চেষ্টা করব, যদি আমি এডিট করতে না পারি তাহলে আমি নাম্বারটা শেষের দিকে আপনাদেরকে জানাইও দিব যে কোন নাম্বারে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। ওকে, সো প্রথম যে নাম্বারটাতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন সেটা হচ্ছে গিয়ে 01713170989। এটা হচ্ছে গিয়ে ইয়াসির জাহিরের নাম্বার, 01713170989। এবং আরেকটা নাম্বার হচ্ছে গিয়ে তালহা, 01413039713। আমি আবার চেক করে দেখি, কারণ মাঝে মাঝে আমি নাম্বারটা একটু এলোমেলো করে ফেলি। সো এই নাম্বারগুলোতে যখন আপনি আসবেন, ঠিক আছে, এই নাম্বারগুলো যখন আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি হোয়াটসঅ্যাপ করার জন্য, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জন নাম্বার দিয়ে কল দেন। সো হোয়াটসঅ্যাপ করে আপনি জাস্ট আপনার রেজিস্ট্রেশনের ডিটেলস জানতে চাবেন, আপনাকে ওনারা ডিটেলস গুলো জানাই দিবে। সো সেকেন্ড যে নাম্বারটা তালহা, 01403139703। আমি আবার বলছি, তালহা 01403139703। এই দুইটা নাম্বারে আপনারা সকাল 9টা থেকে শুরু করে রাত 8টার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। মেসেজ পাঠালে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। রাত 8টার পরে যদি আপনারা কেউ মেসেজ করেন বা কল করেন, তখন ওই কলগুলাকে নেক্সট দিনে আমরা ইনশাল্লাহ রিপ্লাই ব্যাক করব। ওকে, সো ডায়েট ছিল আমাদের সেকেন্ড পিলার। থার্ড যে পিলারটা আপনার বাচ্চার অনেক জরুরি, আমি বুঝাই বলতে পারছি না কত জরুরি, সেটা হচ্ছে গিয়ে ডিটক্সিফিকেশন। ডায়েট সম্বন্ধে তো একটু একটু আপনারা শুনে থাকেন মাঝে মাঝে, বাট ডিটক্স সম্বন্ধে কি কারো আইডিয়া আছে? আমাকে কমেন্টের মধ্যে জানেন। আসলে আসলে এটা কি ফার্স্ট টাইম শুনতেছেন, কোনো ডক্টরের কাছ থেকে কখনো শুনেছেন কিনা? আমার জানা মতে বাংলাদেশে এটা নিয়ে কখনো চর্চা হয় না, কোনো কথাবার্তা বলা হয় না। সো এটা একটা নতুন টপিক আপনাদের জন্য। সো থার্ড পিলার হচ্ছে গিয়ে ডিটক্সিফিকেশন। কেন দরকার? এই যে আপনার বাচ্চার ফোকাস নাই, অ্যাটেনশন নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই, ব্লাড সুগার উঠতেছে নামতেছে, কর্টিসল উঠতেছে নামতেছে, এই যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল প্রসেস মাসের পর মাস, বছরের পর বছর আপনার বাচ্চার শরীরে হয়ে আসছে, এগুলোর থেকে কিন্তু শরীরে টক্সিন ক্রিয়েট হয়, খারাপ বর্জ্য পদার্থ ক্রিয়েট হয়। এবং আপনার বাচ্চার ক্ষেত্রে যদি সে তার কনস্টিপেশন থেকে থাকে, তাহলে তো মহা মহা প্রবলেম। শরীর পয় নিষ্কাশন করে কয়েকটা পথ দিয়ে, এটাকে আমরা বলি ডিটক্স চ্যানেল। প্রথম হচ্ছে গিয়ে পুপ, হাগু। সেকেন্ড হচ্ছে গিয়ে পি, হিচু। থার্ড হচ্ছে গিয়ে সোয়েটিং, ঘামাবে। ফোর্থ হচ্ছে গিয়ে অনেক সময় চোখের পানি দিয়েও হয়। ওকে, নিঃশ্বাসের সাথে সাথেও এই ভালো জিনিস ঢুকায় এবং খারাপ জিনিস বের হয়, এই ধরনের যে ডিটক্সিফিকেশন সিস্টেম গুলো আছে এগুলো হয়। এখন যদি আপনার বাচ্চার কনস্টিপেশন থেকে থাকেন, বাই দ্য ওয়ে, দিনে একবার হাগু করাও কিন্তু কনস্টিপেশন। দিনে একটা বাচ্চার 2 থেকে 3বার হাগু করা উচিত, অ্যাডাল্টদেরও তাই। আপনি যতবার খাবেন, মেজর মিল, বড় অ্যামাউন্টের খাবার যতবার খাবেন, আপনার আসলে ততবারই হাগু করা উচিত। এটাই হচ্ছে গিয়ে ন্যাচারের নিয়ম। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি না, সকালে একবার ঘুমের থেকে উঠে একটা বড় ছাড়বো তাই হবে। অনেকের ক্ষেত্রে এটা দেয়, খুব একটা সমস্যা হয় না, বাট অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে এটাও কিন্তু কনস্টিপেশন, যদি একবার মাত্র পু হয়। আর যদি আপনার বাচ্চার পুপ দিনে একবারও না হয়, 2-3 দিনে একবার হয়, তাহলে অবস্থা খুবই খারাপ। কারণ পুপিং হচ্ছে গিয়ে বডির মেইন একটা মেকানিজম, যে থ্রুতে বডি খারাপ জিনিসগুলোকে শরীর থেকে বের করে দেয়। এবং এই খারাপ জিনিসগুলো যখন শরীরে রয়ে যায়, তখন বডি সেগুলোকে আবার নিয়ে নেয়, শোষণ করে ফেলে, রিঅ্যাবজর্পশন করে ফেলে।
রিঅ্যাবজর্পশন করে সেগুলো শরীরে ব্লাডে ঘুরতে থাকে, এবং ব্লাডে যখন এই জিনিসগুলো ঘুরতে থাকে এগুলা নিউরোটক্সিন বা ব্রেন কে বাধাগ্রস্ত করার টক্সিন ক্রিয়েট করে। ব্রেন যখন তার কাজের বাধা পায়, আপনার কি মনে হয় তখন ব্রেন ঠিক মতো কাজ করবে? করে না। এই কারণেই কিন্তু আপনার বাচ্চার কথা আসতেছে না, অ্যাটেনশন নাই, আই কন্ট্যাক্ট নাই, বিহেভিয়ারাল ইস্যু দেখতেছেন, সোশ্যাল প্রবলেম দেখতেছেন, ব্যাপক আকৃতির প্রবলেম দেখতেছেন। ঘুমায়, ঘুমানোর সমস্যাও আছে। স্লিপ ইস্যু তো অনেক অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক কঠিন অবস্থা থাকে, মুহাম্মাদেরও ছিল। মুহাম্মাদকে শুধুমাত্র ওর বাবা ঘুম পাড়াতে পারতো, এবং তাও অনেক রাত হতো ওকে ঘুম পাড়াতে হলে আমাদের। যাই হোক, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, নিউরোলজিস্ট বলেন আর পেডিয়াট্রিক ডক্টর বলেন, তারা প্রথমে আপনার বাচ্চাকে একটা ঘুমের ওষুধ ধরায় দিবে। ঠিক আছে, আমার ছেলে যখন 7 মাস বয়স তখন থেকে তার ঘুমের প্রচন্ড সমস্যা। ডক্টরের কাছে গেছি, খুব বড় একটা ডক্টর, পপুলারের, সেই বয়স্ক আঙ্কেল, ওনার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি আমার ছোট বাচ্চাকে, 7 মাসের বাচ্চাকে ফেনোবারবিটল দিলেন। আমি অ্যাজ আ ফার্মাসিস্ট, আমি ফার্মাসিস্ট, এর জন্য আমি কোয়েশ্চেনটা করলাম যে স্যার, আপনি যে আমার ছেলেকে, এত ছোট একটা বাচ্চাকে যে আপনি ফেনোবারবিটল দিলেন, তো এই বাচ্চাটার ব্রেন কিভাবে ডেভেলপ করবে? কারণ আমি এত ছোট একটা বাচ্চাকে ঘুমের ওষুধ কেনই বা দিব? উনি বিরক্ত হয়ে আমাকে বললেন তাচ্ছিল্য সুরে, আপনি কিসে পড়ালেখা করেছেন? তাই আমি বললাম ফার্মাসিস্ট। তো উনি বললেন ফার্মাসিস্ট হয়ে নিজেকে ডাক্তার মনে করবেন না। তখন উনি বললেন যে নিজেকে ডাক্তার মনে করেন না, আপনার বাচ্চা ঘুমের ওষুধ না দিলে আপনার বাচ্চা ঘুমাবে কিভাবে? তো এটা হচ্ছে কি আমাদের ডাক্তারদের অবস্থা। যাই হোক, যখন আপনার বাচ্চার ব্রেনে প্রবলেম হবে, অটিস্টিক বাচ্চাদের নাম্বার 1 যে জিনিসটা হয় সেটা হচ্ছে সবাই একসেপ্ট করে, সবাইকে একসেপ্ট করতে বলা হয়। ডাক্তার বলেন, যেখানে আপনি যান না কেন, যাদের কাছে আপনি যান না কেন, হেলথ কেয়ার প্রফেশনাল, তারা সব এক কথাই বলবে, কারণ অতটুকুই তারা জানে, কারণ তাদের নিজেদের বাচ্চাদের তো অটিজম হয় নাই। এর জন্য তারা খুব একটা যে দৌড়াইতে হবে এবং ওই পর্যায়ে যেতে হবে অতটুকু জ্ঞান সবার আসলে হয় না। তো যে ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে গিয়ে, প্রথমত আই এম অলসো অন দ্য স্পেকট্রাম। আমার নিজস্ব লাইফের কিছু প্যারা আমি দেখে আসছি, যেটা আমি আমার সন্তানের ক্ষেত্রে হতে দিতে চাই না। এবং আমার সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ফার্মাসিস্ট, এবং আমার ন্যাচারাল মেডিসিনের উপরেও পিএইচডি আছে। এবং দ্য ওয়ে আই গ্রু আপ, আমি যেভাবে বড় হয়েছি বই পড়ে, হেলথ সম্বন্ধে কনসিয়াসনেস হয়ে, স্টুডেন্টদেরকে পড়ায়ে, আমি আমার যে স্পেসিফিক অ্যাডিশনাল নলেজ গুলো ছিল সেগুলো এই ক্ষেত্রে আমি আমার ছেলের ক্ষেত্রে কাজে লাগাইতে পারছিলাম। ওকে, এটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না, উইচ ইজ ওয়াই আমি আপনাদের কাছে এসে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করি, লাইভ করি, ইভেন্ট করি, আপনাদের জানার জন্য। ওকে, সো যদি এই ধরনের সমস্যা হয়, নিউরোট্রান্সমিটার, নিউরোটক্সিনস সব ইমব্যালেন্সড হয়ে আছে, শরীর ভর্তি আছে আপনার বর্জ্য পদার্থে, আপনাকে তখন আপনার বাচ্চা ডিটক্স করাতে হবে। যখন আমি মোহাম্মদের ডিটক্সিফিকেশন স্টার্ট করালাম, অটোমেটিক তেমন কোনো প্রবলেম ছাড়াই, কোনো ওষুধ ছাড়াই আমার বাচ্চা ঘুমানো স্টার্ট করলো, রাগারাগি জেদ সব বন্ধ হয়ে গেল, খাবারের যে পিকিনেস ছিল, সেন্সরি ইস্যু ছিল, এগুলো সব কমে গেল, স্টিমিং কমে গেল, এবং আস্তে আস্তে একসময় সব এগুলো বন্ধ হয়ে গেল, সবগুলো প্রবলেম। সো ডিটক্সিফিকেশনের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আপনার বাচ্চার বডির যতগুলা ডিটক্স অর্গান আছে, লিভার, কিডনি, গল ব্লাডারের সাথেও অনেক কিছু কানেক্টেড থাকে, এই ধরনের যতগুলা সিস্টেম আছে, ব্লাড, ফুপ, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, গাট, এই সবগুলা সিস্টেমের উপরে আমরা ডিটক্সিফিকেশন প্রক্রিয়া চালাই, যার থ্রুতে আপনার বাচ্চার শরীর থেকে আস্তে 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 এই বিষগুলা বের হয়ে যায়। যখন আস্তে আস্তে বিষ বের হতে থাকবে, আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হওয়া স্টার্ট হবে। দ্যাট ইজ ওয়াই ইটস দ্য থার্ড পিলার। ফোর্থ পিলার হচ্ছে আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইলটা কি? বাচ্চার হাতে গ্যাজেট ধরায় দেওয়া, বাচ্চা কিভাবে বা মানুষ হচ্ছে, বাচ্চার ন্যানি আগে ছিল, বাচ্চার ন্যানি হচ্ছে গিয়ে মা, খালা, দাদা, দাদি, চাচারা, মামারা, বা কাজের বুয়া। এখন আমাদের দেশে বা বিদেশেও ওই জিনিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে বাচ্চার ন্যানি হয়ে গেছে এখন একটা আইপ্যাড। কোনো কিছু করা লাগবে, বাচ্চার হাতে একটা মোবাইল ধরায় দিয়ে আমরা বাজারে যাচ্ছি, কাজ করতেছি, সবকিছুই করতেছি। এটা বুঝতে পারতেছি না যে মোবাইলটা আসলে কতটুকু ক্ষতি করতেছে। শুধু যে মোবাইল থেকে রেডিয়েশন বের হয়ে আপনার বাচ্চার ঘুমের সাইকেলের ব্যাঘাত ঘটতেছে তা না, মোবাইল থেকে যেটা হয় সেটা হচ্ছে কি, আপনার বাচ্চার ব্রেনটা হাইপার ফোকাস হয়ে ওই মোবাইলের কার্টুনিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে আটকে যাচ্ছে, যে কারণে সে চোখ উঠায় যে মানুষ কিভাবে আচার আচরণ করে সেটা তারা শিখতে পারতেছে না, তারা কার্টুন কিভাবে আচার আচরণ করে সেটাই শিখে এবং সেটাই আপনাকে কিন্তু দেখায়।
আই হোপ ইটস মেকিং সেন্স। সো লাইফস্টাইল সেক্টরে আমরা যেটা শিখাই এবং ইন পার্সন ইভেন্টে আরো আমি অনেক কিছু শিখাবো, স্পেসিফিক্যালি কিভাবে আপনি মানে সকাল ঘুমের থেকে উঠা শুরু করে সারা দিনে আপনার বাচ্চার একটা হোল সিস্টেম আমি দাঁড় করাই দিব আপনাদের ইন পার্সন ইভেন্টটাতে। সো ডেফিনেটলি জয়েন করা উচিত আপনার। এই যে হোল দিনে কখন আপনার ছেলে ঘুমের থেকে উঠবে, কি ধরনের ব্রাশ দিয়ে ব্রাশ করবে, কোন ধরনের টুথপেস্ট দিয়ে ব্রাশ করবে, কোন ধরনের পানি সে খাবে, কোন ধরনের কাপড় সে পরবে, কয়টা বাজে সকালে নাস্তা খাবে, কয়টা বাজে ডিনার করবে, এই সবগুলা জিনিস, কতক্ষণ খেলবে, কোথায় খেলবে, একটা বাচ্চার পুরা লাইফ আমরা যেটা আপনাকে শিখাবো সেটা হচ্ছে গিয়ে মডার্ন লাইফ আপনাকে যেভাবে চালাইতেছে আপনার লাইফের, আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের চাবিকাঠি এখন মডার্ন লাইফের কাছে চলে গেছে। আমি আপনাকে শিখাবো কিভাবে মডার্ন লাইফ থেকে আপনার সেই চাবিটা, নিজের লাইফের চাবি আপনি নিজে নিয়ে আসবেন নিজের হাতে, এবং নিজের হাতে কিভাবে আপনি আপনার বাচ্চার সংসার এবং লাইফটাকে, আপনার সংসার এবং আপনার বাচ্চার লাইফটাকে কিভাবে নতুন করে সাজাতে পারেন। ওকে, এটা হচ্ছে স্টেজ আপনাদের পিলার 4। পিলার 5 হচ্ছে গিয়ে নিড বেসড প্যারেন্টিং। তার মানে আপনার বাচ্চাকে বুঝে, তার চাহিদাটা বুঝে তার চাহিদা মোতাবেক কাজ করা, তার তার চাহিদা মোতাবেক তাকে সাপোর্ট দেওয়াটাই হচ্ছে নিড বেসড প্যারেন্টিং। এবং আপনার বাচ্চা কেন, কোন কারণে তার মেলডাউন হচ্ছে, তার কি করা উচিত, কোন প্রবলেমটা হচ্ছে এবং প্রবলেমটা সলিউশন কিভাবে করা যায়, এই সবগুলা জিনিস কিন্তু আমরা নিড বেসড প্যারেন্টিং পিলারের মাধ্যমে আমরা শিখি। এবং অ্যাজ আই ওয়াজ সেইং, আমাদের ইন পার্সন ইভেন্টে এই পুরা 5টা পিলার নিয়ে আমরা অনেক ইনডেপথে যাব। আপনাদেরকে ওয়ার্কশপের, এটা এই ইভেন্টটা কিন্তু সেমিনারের মতো না। আগের যেটা আমি টি উইথ ডক্টর টি করেছিলাম সেটা একটা সেমিনারের মতো ছিল, আমি স্টিল ওয়ার্কবুক দিয়েছিলাম, অনেক মানুষ এসেছিলেন, 72টা ফ্যামিলিকে আমরা সার্ভ করেছিলাম আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত গ্রাম থেকে লোকজন আসছিলেন, প্যারেন্টরা আসছিলেন, এবং ভয়ঙ্কর বৃষ্টি ঠেলে তারা আসছিলেন আমাদের ইভেন্টে। আশা করতেছি ইনশাল্লাহ এবার এবার সেরকম হোক বা তার থেকেও বেশি প্যারেন্টদেরকে আমরা সাপোর্ট করতে পারি। কারণ আপনাকে আসলে জানতে হবে যে আপনার বাচ্চা কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং আসলে আপনার বাচ্চা ডেভেলপমেন্ট হতে পারে। আমি এখন পর্যন্ত 400 বার তাই দেখে আসছি। যদি আপনি সেম প্রোটোকলটা জানতে চান এবং প্রোটোকলটা আপনার বাচ্চার ক্ষেত্রে ছোট আঙ্গিকে, অল্প পরিসরে, অল্প দামে এবং অ্যাফোর্ডেবল ওয়েতে টেস্ট করতে চান, আমাদের ইন পার্সন ইভেন্টটা একটা পারফেক্ট সুযোগ আপনার জন্য। আপনি আমার সাথে ফিজিক্যালি দেখা করতে পারবেন। 2টা টিয়ার আছে সেখানে, একটা হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবল টিয়ার, আরেকটা হচ্ছে গিয়ে প্লাটিনাম টিয়ার, যেখানে আরো অ্যাডিশনাল বেনিফিট এবং ফোকাস থাকবে। আমরা আমাদের ইভেন্টে অলসো আমাদের এটিএস বিডি মিনি কোর্স, যেটাতে আমরা আমাদের সাপ্লিমেন্ট কি কি খাওয়াই বাচ্চাদেরকে, কোন খাবার দিচ্ছি, মিল প্ল্যান, কোন পানি ইউজ করতে হয়, লাইফস্টাইল কিভাবে সাজাতে হয়, ডিটক্সিফিকেশন কিভাবে করতে হয়, পুরা 5টা পিলারের ইন্ডিভিজুয়াল আঙ্গিক গুলাকে আমরা ছোট পরিসরে নিয়ে আসছি। সেই মিনি কোর্সের অ্যাক্সেসও আপনার হবে যদি আপনি ইন পার্সন ইভেন্টটাতে আসেন। সো আজকে আর তেমন কিছু বললাম না, অনেকক্ষণ ধরে কথা বললাম। দেখা হবে ইনশাল্লাহ আমার ইন পার্সন ইভেন্টে। বাংলাদেশে আসছি যেহেতু, একটা কিছু আপনাদের জন্য করে যাওয়া উচিত। অনেক ডিএম পাই, অনেক মেসেজ পাই, অনেক ডাইরেক্ট কলও করেন মেসেঞ্জারে আমাকে। যারা আমাকে ইউটিউবে পান, যারা আমাকে ফেসবুকে পান, সবাই মনে রাখবেন আপনার বাচ্চার রিকভারি এখন সাইন্টিফিক্যালি পসিবল। কারণ রিসেন্টলি একটা একটা সাইন্টিফিক রিভিউতে আমি পড়লাম, রিসার্চ প্রুফ করেছে 37% অটিস্টিক বাচ্চার রিকভারি হয়। কে বলছে অটিস্টিক বাচ্চাদের রিকভারি হয় না? যদি আপনাকে কেউ বলে থাকে আপনার বাচ্চার এই কন্ডিশনটা পার্মানেন্ট, সে অজ্ঞ, সে বিজ্ঞ না, সে দেখে আসে নাই, তার স্পেসিফিক নিয়মটা জানা নাই, এই জন্য সে পারতেছে না। এখন সাপোজ ওই যে হেমিলনের বাঁশি বলার মতন অবস্থা হয়েছে আপনাদের সবার, আমাদের সবার, শুধু আপনাদের না আমাদের সবার। একটা বাচ্চা ডায়াগনোসিস হয়, সবাই কোথায় যায়? থেরাপির দিকে যায়, ডাক্তারের কাছে। তো যদি আপনাকে কেউ বলে যে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট কখনো হবে না, আপনার বাচ্চা এরকমই থাকবে আধা পাগলের মতন, নর্মাল কখনো হবে না, তারা জানেই না কিভাবে এই জিনিসটা করতে হয়। ওকে, আমি এখন পর্যন্ত শুধু আমার বাচ্চা না, আলহামদুলিল্লাহ কয়েকশো বাচ্চাদেরকে আমি হেল্প করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই প্রসেসটা দিয়ে। আর এই প্রসেসটা কাজে দিবে না কেন? কারণটা কি? আপনি আমাকে কারণ দেখান। যদি আপনার মনে হয়, মনের মধ্যে কোয়েশ্চেনটা আসে যে আপনার প্রসেসটা আমার কাজে দিবে না, আপনি আমাকে রিজন বলবেন কেন ভালো খাওয়ালে, ভালো রাখলে বাচ্চা সুস্থ হবে না। কে বলছে এটা পার্মানেন্ট? আর যদি অটিজম যদি জেনেটিক হয়ে থাকে, তাহলে তো আপনারও অটিস্টিক হওয়ার কথা, আপনার ওয়াইফেরও অটিস্টিক হওয়ার কথা, হাজবেন্ড ওয়াইফ দুজনের যে কোনো একজন অটিস্টিক হওয়ার কথা, ফ্যামিলি তো থাকার কথা।
এখন পর্যন্ত আমি খুব কম দেখছি যেখানে আগে কোনো প্যারেন্ট বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো অটিস্টিক বাচ্চা আছে, দেখা যাচ্ছে ওই বাচ্চাটাই হঠাৎ প্রথম হয়ে আসলো। জেনেটিক ইজ নট দ্য মেইন থিং। মেইন হচ্ছে গিয়ে আপনার বাচ্চার গাট হেলথ, কি খাচ্ছে, লাইফস্টাইল কেমন, আপনি কিভাবে তাকে লালন পালন করছেন, এগুলোই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিস। এগুলোই আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবো। সো দেরি না করে, আমাদের আসন সংখ্যা সীমিত, দেরি না করে চলে আসেন। যারা প্লাটিনাম টিয়ারে জয়েন করবেন তারা এক্সট্রা বেনিফিটের মধ্যে আমাকে আপনার বাচ্চা দেখাতে পারবেন, এবং স্পেসিফিক্যালি আমার থ্রুতে যতগুলা বাইরের ক্লায়েন্টদেরকে আমরা দেখি, ওনারা যেই ট্রিটমেন্ট গুলা, যেই সাপোর্ট গুলা পাবেন, সেগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন। সো দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। দেখা হবে কিন্তু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।